দর্শক, স্বাগত আপনাদেরকে আজকের প্রশ্নোত্তর পর্বে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন বিশিষ্ট কথা সাহিত্যিক মনি হায়দার। মনি হায়দার, স্বাগত আপনাকে আজকে আমাদের প্রশ্নোত্তর পর্বে। আমাকে যুক্ত করবার জন্য আমি খুব আনন্দিত এবং কৃতজ্ঞ গ্রিন টিভির কাছে, তোমাদের কাছে। তো কথা সাহিত্যের জগতে আপনার পদচারণা দীর্ঘ সময় ধরে, আমি যদি ভুল না করে থাকি মনে হয় 1986 সালে হলো শাপলাকুড়ির দৈনিক বাংলার একটা দৈনিক বাংলা না, দৈনিক বাংলার বাণী, দৈনিক বাংলার বাণীর পত্রিকা থেকে আপনার হলো লেখনী পত্রিকার প্রকাশ একটা পায়। বাচ্চাদের পাতা ছিল, পাতাটার নাম ছিল শাপলাকুড়ির আসর। সেখান থেকে আপনার একটা লেখনী আমার প্রকাশ প্রথম পায়। একটি গল্প ছাপা হয়েছিল বাচ্চাদের, সেটার নাম হচ্ছে চোর। আচ্ছা, সেই থেকে শুরু এবং এখন পর্যন্ত আছে। তো দীর্ঘ এই সময় ধরে আপনি বাংলাদেশের নানা রকমের উত্থান পতন, চড়াই উতরাই দেখেছেন। এখন আমরা নতুন একটা বাংলাদেশের পরিবর্তন দেখেছি, নতুন বাংলাদেশ সবাই যেটাকে বলে। তো একজন সংবেদনশীল সাহিত্যিক হিসেবে আপনি নতুন বাংলাদেশের এই যাত্রাটিকে কিভাবে দেখছেন? অনিবার্যভাবে এটা একটা খুব গুরুত্বপূর্ণ যাত্রা। তার কারণ হচ্ছে যে 1971 সালে যখন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানিদের করাল গ্রাস থেকে আমাদের বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়, সেদিন শুধু রাষ্ট্র না, একই সঙ্গে সারা পৃথিবীতে বাঙালির একটি নিজস্ব যে বাঙালি তার নিজস্ব একটি রাষ্ট্রের জন্য শত সহস্র বছর ধরে লড়াই করে আসছিল, তার একটা পূর্ণতা পায়। সেই পূর্ণতা পাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়েছে এবং নতুন বাংলাদেশ যে এখন একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে বলা হচ্ছে, এখানে আমার একটু দ্বিমত আছে। বাংলাদেশ মূলত চিরায়ত, হ্যাঁ, বাংলাদেশ মূলত চিরকালের বাংলাদেশ। এটা নতুন বাংলাদেশ, পুরনো বাংলাদেশ এটা হয় না, এটা হওয়া উচিত না। হয়তো একটা পরিবর্তন এসছে, একটা সরকারের পরিবর্তন এসছে, একটা জনসাধারণ একটা বিপ্লব করে একটা গণ অভ্যুত্থান, একটা সরকারের পরিবর্তন ঘটিয়েছে, যে সরকারটি আমাদের কাঁধের উপর জগদ্দল পাথরের মতো বসেছিল, হ্যাঁ, যারা আমাদের মুখের ভাষাটা কেড়ে নিয়েছিল, ভালো মন্দ কিংবা আমাদের গণ অধিকারের উপর এক ধরনের সেন্সরশিপ আরোপ করেছিল। সবচেয়ে বড় অপরাধ করেছিল গত সরকার, যে সরকারকে উৎখাত করেছে এই দেশের ছাত্র জনতার মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। তারা জনগণকে ভোট দিতে দেয় নাই। পৃথিবীর ইতিহাসে এটি একটি কলঙ্কিত বিষয় যে আমার ভোটটা আমি দিতে পারছি না এবং সেটা রাতের অন্ধকারে পুলিশরা দিয়ে দিচ্ছে বা অন্যরা দিয়ে দিচ্ছে। এই যে অপরাধ, এই অপরাধ আসলে ক্ষমার অযোগ্য অপরাধ, একে শাস্তি পেতেই হবে। তো সেই জায়গায় এই ছাত্র জনতা মিলে মিশে একাকার হয়ে যে সরকার পরিবর্তন করে নতুন একটা পরিস্থিতি তৈরি করেছে এবং সেই পরিস্থিতির মধ্যে দিয়ে সম্প্রতি নির্বাচন হলো, নির্বাচনে আরেকটি নতুন সরকার এসছে এবং আমরা এই সরকারের কাছে আশা করি যে বিগত সরকার যে অপরাধগুলো করেছে, মানুষের মুখের উপর যে সেন্সরশিপ আরোপ করেছিল, যেটা ভালো সেটাকে আমাকে ভালো বলতে দেয় নাই, যেটা মন্দ সেটা মন্দ বলতে দেয় নাই, যেটা অন্যায় সে অন্যায়কে আমাকে অন্যায় বলতে দেয় নাই, এবং এক ধরনের চারপাশে কুচক্রি দালাল গড়ে উঠেছিল, সেই দালালরা সবকিছু পরিবেষ্টিত হয়েছিল। সেখান থেকে মুক্ত হয়ে একটা জনগণতান্ত্রিক সমাজ ব্যবস্থা যে তৈরি হয়েছে, এই সমাজ ব্যবস্থা এগিয়ে যাবে সামনের দিকে। কারণ 1971 সালে ছিল 7.5 কোটি মানুষ, এখন 22-23 কোটি মানুষ এই ছোট্ট দেশটায়। পৃথিবীতে অনেক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। আমার খুব কষ্ট হয় যে আমার এই দেশটা যেভাবে জেগে উঠবার কথা মুক্ত চিন্তার দিক থেকে, বিজ্ঞান ও টেকনোলজির দিক থেকে, সেভাবে কিন্তু জেগে ওঠে নাই। বারবার এগিয়ে গিয়েও মুখ থুবড়ে পড়ছে, ব্যাপারটা কি এমন? হ্যাঁ, অবশ্যই মুখ থুবড়ে পড়েছে। যেমন ধরো, আমার হাতে যে মোবাইলটা আছে এটা বিদেশি, কেমন? আমি যে চশমাটা পরি এটা বিদেশি, আমার জীবনের চারপাশে যা কিছু আছে সবকিছুই বিদেশি। আমার দেশে কোনো কিছু তৈরি হয় না। আমি খুব বেদনার সঙ্গে উল্লেখ করি, এটা আমি জানি না তুমি দেখেছো কিনা, এরশাদের সময় বা ওই সময় আমাদের বুয়েট কর্তৃপক্ষ এক ধরনের যন্ত্র আবিষ্কার করেছিল, ওর নাম ছিল মিশুক, মানে এক ধরনের রিক্সার মতো। আচ্ছা, দুইটা বাইক ভেঙে একটা মোটরসাইকেল এই যন্ত্র বানিয়েছিল, মিশুক নাম দিয়েছিল। তুমি বিশ্বাস করো, আমার কান্না পেয়েছিল যে পৃথিবীতে টেকনোলজি এত চমৎকার হয়, তারা বিমান তৈরি করে, যুদ্ধাস্ত্র তৈরি করে, সাবমেরিন তৈরি করে, কত কিছুই তৈরি করে। আর আমাদের বুয়েট তৈরি করেছে মিশুক, তাও মোটরসাইকেল ভেঙে একটা বানাচ্ছে এবং খুবই নাজুক। কেমন? তো আমরা কিছু ইনভেন্ট করতে পারি না, আবিষ্কার করতে পারি, আমরা শুধু ভোগ করে যাই। তো সেই জায়গায় বাংলাদেশ একটা কিছু বলুক, এত মানুষ, এটা একটু কিছু বলুক যে আমরা একটা আবিষ্কার করেছি, আমরা একটা লাইট আবিষ্কার করেছি, নিজেদের প্রযুক্তিতে, নিজেদের তথ্যে, নিজেদের মননে, নিজেদের মেধায়, নিজেদের গবেষণায়। আমাদের কিন্তু কোনো গবেষণা নাই। আমাদের এই যে গবেষণার বিষয়টা যে আপনি বললেন,
আমার আপনার কি মনে হয় না যে এর এর ভিতরে আমরা যে নতুন কিছু ইনভেন্ট করতে পারছি না, নতুন প্রযুক্তিগত দিক থেকে বলুন বা মননের দিক থেকে বলুন, আগে যেরকম ছিল সেটাকে আমাদের জাতিগত অন্তর্গত কোন্দল বা কিছু বিভেদের কারণে, বা আপনি বলেছেন নতুন বাংলাদেশের একটা বিষয়, আপনি বলেছেন নতুন বাংলাদেশ নিয়ে একটু দ্বিমত প্রকাশ করেছেন যে বাংলাদেশ চিরকালের বাংলাদেশ। আবার আমি এখানে আরেকটু তোমাকে বলি, নতুন বাংলাদেশ শব্দটা, এই শব্দ দুইটা প্রথম এই দেশে ব্যবহার করেছিল হোসেন মোহাম্মদ এরশাদ। আচ্ছা, এটা ভুলে গেছে ছেলেমেয়েরা। ছেলেমেয়েরা ভুলে গেছে। নতুন বাংলাদেশ বলেছিল যে নতুন বাংলাদেশ গড়বো, সে নতুন বাংলাদেশ গড়ার জন্য স্লোগান দিয়েছিল এবং সে এই বক্তৃতায় বলতো নতুন বাংলাদেশ গড়বো। তো বাংলাদেশ নতুন না পুরনো না, চিরায়ত বাংলাদেশ, চিরকালের বাংলাদেশ। আর যেটা বলছিলে সেটা হচ্ছে যে বাংলাদেশ কেন পারছে না, বা আমাদের কোনো সীমাবদ্ধতা কোথায়? সীমাবদ্ধতা হচ্ছে এই জায়গায় যে আমরা চিন্তা করতে পারছি না, আমরা চিন্তা করছি না। যেমন ধরো মহাকালের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জন্ম মাত্র 55 বছর, কিন্তু আবার 55 বছর কিন্তু কমও না, তাই না? আমাদের বিশ্ববিদ্যালয় আছে অনেকগুলো, আমাদের কলেজ আছে অনেকগুলো, নানা জায়গায় শিক্ষিত লোকজনের সংখ্যাও কিন্তু কম নেই। কিন্তু এই বাংলাদেশকে, এই ভূখণ্ডকে কেন্দ্র করে, বুকে ধারণ করে আমরা কিন্তু কোনো দর্শন তৈরি করতে পারিনি। আমাদের নিজস্ব কোনো দর্শন নেই, যে যখন যেটা বলে সেইটা হয়। কিন্তু একটা জন্মগতভাবে এই টেরিটরির মানুষদের নিয়ে তাদের কৃষি জীবন ব্যবস্থা, পারিবারিক জীবন ব্যবস্থা, বৈবাহিক জীবন ব্যবস্থা এবং অন্যান্য জীবন যে ব্যবস্থা আছে, সেই জীবন ব্যবস্থা নিয়ে যে একটা বাঙালির যে দর্শন, কেনই বাঙালি, তাদের চিন্তা কি, তাদের দর্শন কি, তাদের ভবিষ্যৎ কি, তাদের নৃতাত্ত্বিক বোধটা কি, কিভাবে এই বাঙালি এখানে এসেছে, সেই বিষয়ে যে একটা দর্শন, বাঙালির দর্শন, সেটা কিন্তু আমরা গড়ে তুলতে পারি নাই। আমাদের বিশ্ববিদ্যালয়ের কিংবা কলেজের শিক্ষকেরা যা পড়ায় সেটা হচ্ছে পাশ্চাত্যে যেগুলো পড়ানো হয়েছিল দর্শন, সেই দর্শন উগরে দিয়ে যাচ্ছে মুখস্থ বিদ্যার মতো, এবং আমাদের ছেলেমেয়েরা সেই দর্শনগুলো নিচ্ছে। মানে যদি আমি বলি যে মানে মানুষের মননের যে বিষয়টা আছে, এটা তো একদম ছোটবেলা থেকেই মানুষের তৈরি হয়, যখন বাচ্চা বয়স থেকেই তৈরি হয়। তো আমরা যখন একজন বাচ্চাকে যখন একটা একদম নির্দিষ্ট পাঠ্যপুস্তকের মধ্যে যখন আমরা একেবারে আবদ্ধ করে ফেলি, যদি আমরা বাইরের কোনো যদি মননশীল কোনো লেখা বা লেখনী আমরা যদি সেটাকে পড়তে না দিই, আপনার কি মনে হয় না যে শিক্ষা ব্যবস্থার এই দিকটা একটু বদলানো দরকার বা কিছু? অবশ্যই, এবং বাইরেরটা শিখবো, বাইরেরটা আমি কিন্তু নিষিদ্ধ করতে বলছি না বা না করছি না, বাইরের দর্শনটা আমি নেব, সঙ্গে সঙ্গে আমার নিজস্ব দর্শনও তৈরি করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে বা কথা হচ্ছে, বেদনা হচ্ছে যে আমাদের নিজস্ব কোনো দর্শন আমাদের দার্শনিকেরা বা এই দেশের চিন্তাবিদেরা তৈরি করতে পারছে না বা করে নাই। একই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তির, পৃথিবী তো টিকে আছে কিসে? বিজ্ঞান ও প্রযুক্তির কারণে, তাই না? সেই বিজ্ঞান ও প্রযুক্তির ধারে আমরা শুধু ব্যবহার করে যাচ্ছি। আমরা বিজ্ঞান ও প্রযুক্তির পৃথিবীর ভাগাড়ে পরিণত হচ্ছে। আমরা একটা গুলি তৈরি করতে পারি না। আমাদের এই যে আমরা একটা, এই যে ক্যামেরার কিছুই আমরা তৈরি করি, সবকিছু বিদেশি নির্ভর। উন্নত প্রযুক্তির যা কিছু হয় সবকিছু আমাদের বিদেশ থেকে আনতে হয়। আমরা কেন পারি না? আমাদের কেন সেই জিনিস তৈরি হয় না? এই যে ধরো ফ্রিজ, এয়ার কন্ডিশন যা কিছু হয় এগুলো কিন্তু বিদেশি। এই যে ঔষধ এবং একই সঙ্গে হাসপাতালে যে সমস্ত টেকনোলজি, সবকিছু বিদেশি। আমরা কেন তৈরি করছি, কেন চেষ্টা করছি না, কেন ভাবছি না? এই প্রশ্নটা আমার, এবং এটা আমার মনে হয় এটা ভাবা উচিত। একজন লেখক বলে আমি ভাববো না তা তো না। একজন লেখক সবচেয়ে বেশি সংবেদনশীল, একজন শিল্পী সব বেশি সংবেদনশীল, কারণ সে সব বাস্তবতার গভীরে প্রবেশ করে এবং সবকিছু বুঝতে পারে। রাজনীতিবিদরা অনেক কিছু লুকিয়ে যেতে পারে, বা কিন্তু লেখকরা সেই মুক্ত সাহিত্য চর্চার মধ্য দিয়ে সেটা সামনে তুলে নিয়ে আসে। আমি চাই আমার এই দেশ, এই 22 কোটি দেশের মানুষ, বাঙালি, হিন্দু, বৌদ্ধ, মধ্য, খ্রিস্টান, সমস্ত মানুষ মিলে একটা অসাধারণ মানবিক বাংলাদেশ গড়ে উঠুক, এবং সে বাংলাদেশটা হয়ে উঠবে বিজ্ঞান ও প্রযুক্তির দিক থেকে এবং মুক্ত চিন্তার দিক থেকে অনন্য এক বাংলাদেশ। আচ্ছা, মুক্ত সাহিত্য চর্চার বিষয়টি নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। মুক্ত সাহিত্য চর্চা শব্দটা মানে বর্তমানে অনেক আলোচিত হয়েছে। এখন বর্তমানে লেখকদের কলম যেন আবার অদৃশ্য ভয়ে থেমে না যায়, সেই জন্য সরকারের বর্তমান মানে আগত সরকারের করণীয়টা কি? একজন নাগরিক হিসেবে আমার আবেদন থাকবে, এই সরকার না, আগের সরকার, গত সরকার, আরো ভবিষ্যতে সকলের কাছে আবেদন থাকবে, যারা ক্ষমতায় যায়। একটা সমস্যা হচ্ছে কি, ক্ষমতায় যারাই যায় তারা তো জনগণ থেকে এক ধরনের বিচ্ছিন্ন হয়ে যায়, চারপাশে নিরাপত্তার নামে তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। সুতরাং তাদের সঙ্গে জনগণের সম্পর্ক থাকে না, এক ধরনের কল্পিত ভয়ের মধ্যে বাস করে। আমি বলি যে কল্পিত ভয়ের মধ্যে না, জনগণের জন্য জনগণের সঙ্গে আসুন, জনগণের সঙ্গে থাকুন, এবং কোনো সেন্সরশিপ আরোপ করবেন না। সবচেয়ে বড় বিচারক এদেশের জনগণ, পৃথিবীর জনগণ। জনগণ যদি নেয়, ধরো যে আমি একটা গল্প লিখলাম, গল্পটা আমি একটু ধর্ম নিয়ে লিখলাম,
কেমন হুম, ধর্মের হ্যাঁ, হ্যাঁ। প্রচলিত যে ধর্ম, সে ধর্মের বাইরে গিয়ে আমি একটা গল্পের ফরম্যাট তৈরি করলাম যে আমার গল্পের এই ক্যারেক্টারটা এই ধর্মের প্রচলিত ফরম্যাটটা মানছে না, সে নতুন একটা ধর্ম, সেটা আপনি নিষিদ্ধ করবেন না। কেন করবেন না? যেটা আপনি জনগণের মধ্যে ছেড়ে দেন, এই পাঠকদের চলটা কাছে কিন্তু ছেড়ে দেন। এই দেশে কিছুটা আছে। হ্যাঁ, আমি বলছি আছে যে না? এটা জনগণের মধ্যে ছেড়ে দেন, পাঠকদের কাছে ছেড়ে দেন। পাঠক যদি নেয়, নিল, না নিলে পাঠক হ্যাঁ, গ্রহণের পাঠক বিষয়। যদি না নেয় তো এমনি শেষ হয়ে যাবে। তাহলে তো কেউ পড়ছেই না জিনিসটা, তাই না, না? পড়বে না কেন? মানে যদি পাঠক জিনিসটা না নেয়, হ্যাঁ, পাঠকের নেওয়ার হ্যাঁ, উপরে পাঠক তো ডিপেন্ড পড়বে, করছে। পাঠক তো পড়বে। পড়ার পর মনে হবে যে না, মনিহাদের এই যে গল্পটা লিখলেন এটা ঠিক আমার চিন্তার সঙ্গে যায় না, এটা আর পড়বো না। বিচারক তো পাঠক। হুম। বিচারক তো পাঠক। তারপর ধরেন একটা বিষয় বলা হয় যে কি আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। হ্যাঁ। আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে, আমার তো নাও লাগতে পারে। হু আর ইউ? আপনি কে? আপনি কি ধর্মের ঈশ্বর? ধর্মের অবতার? ধর্ম আপনাকে কি দিয়েছে? ওই যে ধর্মের সঙ্গে আপনি অনুভূতিতে আঘাত লেগেছে, ধর্মটা তো আমারও এবং কোটি, কোটি মানুষের ধর্ম। আপনি কেমন করে ধর্মের অধীশ্বর হয়ে গেলেন? তো এই যে বিষয়গুলি, এবং এটা কি হয়, এক ধরনের বিতর্ক তৈরি করা হয়। আমি মনে করি না যে চলচ্চিত্র সেন্সরশিপ থাকা উচিত। হুম। কারণ হচ্ছে সিনেমাটা যে বানায়, হুম। যে ডিরেক্টর, যারা অভিনয় করে, তারা প্রত্যেকে অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত মননশীল এবং অত্যন্ত চিন্তাবিদ। তো তারা যখন একটা সিনেমা তৈরি করে, সেই সিনেমায় আবার আপনি সেন্সরশিপ করবেন কেন? আমি এরকম একটি মুক্ত বাংলাদেশ দেখতে চাই, মুক্ত পৃথিবী দেখতে চাই, যেখানে কোনো সরকারিভাবে বা আদালতগতভাবে কোনো সেন্সরশিপ থাকবে না। সেন্সরশিপটা ধারণ করবে শুধুমাত্র জনগণ। জনগণ যদি গ্রহণ করে আপনার কিছু বলবার নেই, জনগণ যদি গ্রহণ না করে সেখানেও আপনার কিছু বলবার নেই। আচ্ছা, তো এখন এই সেন্সরশিপ এবং অসহিষ্ণুতার যে সংস্কৃতিটা, সেটা থেকে বেরিয়ে আসতে আইনি এবং মানসিকভাবে আমাদের করণীয় কি? প্রচুর গণসচেতনতা তৈরি করতে হবে, প্রচুর মানুষের সঙ্গে কথা বলতে হবে, মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে এবং বোঝাতে হবে যে বাংলাদেশটা কি, আমাদের সংস্কৃতিটা কি, আমাদের দৃষ্টিভঙ্গিটা কি, আমরা কিভাবে আরো সামনের দিকে অগ্রসর হতে পারি। তুমি যত বাধা দেবে তত কিন্তু প্রতিরোধ গড়ে ওঠে। হাসিনা বাধা দিয়েছে বলেই কিন্তু প্রতিরোধ গড়ে উঠেছে। এরশাদ বাধা দিয়েছিল বলেই কিন্তু প্রতিরোধ গড়ে উঠছে এবং উৎখাত হতে হয়েছে। কিন্তু সমস্যাটা হলো এই, যারা ক্ষমতায় থাকে তারা এটা মনে রাখে না, এটা একদমই মনে রাখে না, মনে করে যে ক্ষমতা আমার চিরকালের। কিন্তু কখনো পৃথিবীর কত সম্রাটেরা, ক্ষমতা তো আসলে চিরকালের না। চিরকালের না, খুব ক্ষণস্থায়ী। মানুষের জীবন ক্ষণস্থায়ী, ক্ষমতা আরো ক্ষণস্থায়ী। আমাদের আমলা চক্র যেটা গড়ে উঠেছে, এটা একটা ভয়ঙ্কর আমলা চক্র। তারা যখন চেয়ার পেয়ে যায় তারা ভুলে যায় যে তার বাপ কৃষক ছিল, তার মা সাধারণ একজন কৃষাণী ছিল। সে যখন চেয়ারটা পেয়ে যায় এবং যে ট্রেনিংটা হয় আমাদের আমলা চক্রে, সেই ট্রেনিংটা হচ্ছে একটা ব্রিটিশ কলোনিয়াল ট্রেনিং। ব্রিটিশ কলোনিয়াল ট্রেনিংয়ের প্রশিক্ষণের মধ্য দিয়ে আমাদের এই দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে যখন আমলা চক্রে নিয়ে যাওয়া হয়, তখন জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয় যে তুমি কিন্তু স্পেশাল, তুমি কিন্তু আর কৃষকের পুত্র নাও, তুমি কিন্তু আর কিষাণীর পুত্র নাও, তুমি কিন্তু আর জেলের পুত্র নাও, তোমার জীবন আলাদা। মানুষ নিজের শেকড়টাকেই যখন ভুলে যায় তখনই তার উৎখাত হওয়া শুরু হয়। তো আমি এই জায়গায় বলি যে মানুষ সংলগ্ন যেখানে যেভাবেই থাকুক না কেন, যে মানুষ, সে যেন মানুষ সংলগ্ন থাকে, মানুষের সঙ্গে থাকে, মানুষ যেন তার অস্তিত্বের মধ্যে চিরকাল জাগরুক থাকে। হ্যাঁ, ভুল হতে পারে, সেই ভুল শোধরানোর করার সুযোগ দাও, কিন্তু ওকে শাস্তি দিতে পারো না। এটা হচ্ছে আমার কথা। আমি যখন একটা মানুষ কারাগারে থাকে আমার খুব কষ্ট হয়, আমার ভয়ঙ্কর কষ্ট হয় যে রাজনীতি, সে তো অন্যায় করে নাই, রাজনীতি করছে। আর রাজনীতির কারণে কেন মানুষ কারাগারে থাকবে? একটা সরকারের সঙ্গে আমার মতদ্বৈততা থাকতে পারে। মানে ব্যাপারটা কি, বাংলাদেশের রাজনীতির ব্যাপারটা কিছুটা এরকম হয়ে গেছে, রাজনীতি মানেই হলো হামলা মামলা। মামলা, এটা হওয়া উচিত না, এটা হওয়া উচিত না। কিছু হ্যাঁ, করলেও হামলা মামলা, কিছু না করলেও গত হামলা সরকারের মামলা। সময় যে কাজগুলি হয়েছে এবং তারা যখন উৎখাত হয়ে গেল তখন আরো যে কাজগুলি হয়েছে সেটা খুব অন্যায়। এবং পরবর্তী যে সরকারটা ছিল আমরা খুব আশা করেছিলাম যে তারা একটা ন্যায় বিচার তৈরি করবে, এবং যে মব তৈরি করেছিল, অসংখ্য মানুষকে নির্বিশেষে অপমান করা হয়েছিল, ছোট করা হয়েছিল, ত্যক্ত করা হয়েছিল, এটা খুব অন্যায় ছিল। তার কারণ ওই অন্যায় থেকে তো মুক্তি পাওয়ার জন্য আমরা এরকম একটা সমাজ তৈরি করেছিলাম, ওই সরকারকে উৎখাত করে নিয়ে এসেছিলাম। কিন্তু বৈষম্যহীন একটি সমাজ তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু বৈষম্য আরো বেড়ে গিয়েছিল।
তা আমার মনে হয় যে সেই বৈষম্য থেকে এই ওলটপালটের মধ্য দিয়ে এখন যে সরকারটা আসছে, আমি মনে করি যে এই সরকার হবে অনেক বেশি মানবিক এবং অনেক বেশি মানুষ সংলগ্ন, জনগণ সংলগ্ন, এবং জনগণের ম্যান্ডেটের মধ্যে দিয়ে এসছে, এবং যে এই সরকারের মাথায় যেন সবসময় জনগণটা থাকে। যে ভুল অতীতে সরকার করেছে, আশা করি সেই অভিজ্ঞতার আলোকে এই সরকার সেটা সেই করবে ভুলটা না। আর করবে এই না। সরকার এবং আগামী যত সরকারই আসুক, তারা যেন জনগণকে মনে রাখে যে জনগণ হচ্ছে সর্বশেষ বিচারক। আমি লেখকদের লেখার স্বাধীনতার বিষয়ে আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাচ্ছি। যেটা হলো যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে, এই বিষয়টা আপনি বললেন। আহ, সমাজের গোড়ার কিছু কুসংস্কার আছে, গোড়ার কিছু অপরাজনীতি আছে, যে সেগুলো যখন স্যাটারিক্যালি যখন কোনো লেখক তার লেখনীতে তুলে ধরে, তখন সেটি নিয়ে কিন্তু অনেক রকমের প্রশ্ন মানুষজন করে যে ধর্মের বিষয় নিয়ে, ধর্মীয় গোঁড়ামি নিয়ে যখন কোনো লেখক কোনো প্রশ্ন তোলে সমাজের কাছে, তখন কিছু মানুষ আছে যারা এই আপনি যে মন্তব্যটা করলেন আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে, তো সেই দিক থেকে আপনি কি মনে করেন যে আপনি সেই লেখার স্বাধীনতাটা আপনি কতটুকু পাচ্ছেন? আমি যখন আমি তোমার যে প্রশ্নটা সেটা খুব ছোট প্রশ্ন, কিন্তু এর পরিস্থিতি খুব জটিল। জটিল এরকমে, আমি তোমাকে বলি, 100 বছর আগে এই বাংলাদেশে এই সমাজ ব্যবস্থায় একটা গোষ্ঠী গড়ে উঠেছিল, তার নাম ছিল শিক্ষা গোষ্ঠী, এবং তাদের একটি সংগঠন ছিল মুসলিম সাহিত্য সমাজ, এবং এর নেতৃত্ব দিয়েছিলেন সৈয়দ আবুল হোসেন, যশোরের জিকরগাছার এক ভদ্রলোক। এই সঙ্গে যুক্ত ছিলেন এই শিক্ষা গোষ্ঠীর সঙ্গে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোতাহার হোসেন, মনীষী আবুল ফজল, আব্দুল কাদির, সান্দশিক আব্দুল কাদির, এবং আরও অনেকে। এবং তারা যে প্রথম অনুষ্ঠান করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল ইসলাম সেই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, কেমন 100 বছর আগে। এবং তারা চেয়েছিলেন যে ধর্মের ভেতরে থেকেও ধর্মকে অতিক্রম করে আমরা একটি বিজ্ঞান প্রযুক্তির মানবিক এবং যুক্তিশীল সমাজ তৈরি করতে। কিন্তু সেটা কিন্তু তারা পারে নাই। 5 বছরের মধ্যেই তারা তল্পিতল্পা গুটাই কলকাতায় চলে যেতে হয়েছিল। কেন যেতে হয়েছিল? সেটা হচ্ছে যে যূথবদ্ধ যে সমাজ, মানে অবিকশিত যে সমাজ, ধর্মীয় নানা রকমের কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ যে সমাজ, তারা এটা মেনে নিতে পারে নাই। এবং ফলে হচ্ছে কি, মানুষ কিন্তু চেষ্টা করে, সবসময় চেষ্টা করে। আমি আজকে ওমর খৈয়ামের জীবনী পড়ছিলাম। তো ওমর খৈয়াম কি ছিলেন? আমরা ওমর খৈয়ামকে চিনি যে তিনি শুধু রুবাই লিখেছেন, কিন্তু না, তিনি শুধু রুবাই লেখেননি, তিনি জ্যোতির্বিদ ছিলেন, তিনি বিজ্ঞানী ছিলেন, তিনি জ্ঞানী ছিলেন। এবং সেই সময় আজ থেকে 1200-1100 বছর আগে সেই জ্ঞানী মানুষটিকে পালিয়ে বেড়াতে হয়েছিল, ইবনে সিনাকে পালিয়ে বেড়াতে হয়েছিল। মুসলমান ছিলেন, জ্ঞানী ছিলেন, কিন্তু প্রচলিত যে চিন্তা, সেই চিন্তার বাইরে তারা নতুন কিছু চিন্তা উদ্ভাবন করেছিলেন। তারা বিজ্ঞানের বিকাশ চেয়েছিলেন, তারা জ্ঞানের বিকাশ চেয়েছিলেন, তারা প্রচলিত ফরম্যাটের মধ্যে না থেকে একটু নতুন চিন্তা করতে চেয়েছিলেন, কিন্তু তাদেরকে পালিয়ে বেড়াতে হয়েছিল। এটা তো যুগে যুগেই হয়ে আসছে, যেমন জোনাস অফ দ্য আর্কের ঘটনাটা, ব্রুনোকে পুড়িয়ে মারা হয়েছে, গ্যালিলিওকে পুড়িয়ে মারা হয়েছিল। এবং গ্যালিলিওর আগেও কিন্তু, গ্যালিলিওরও 600 বছর আগে তিনি প্রমাণ করেছিলেন, তিনি বলেছিলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এবং সূর্য এটাকে স্থির থাকে। তখনকার সময় মানুষজন কিন্তু ব্লাসফেমি হিসেবেই ধরে নিয়েছিল, এবং সেজন্য তাকে এবং নিয়েছিল। সেজন্য ওইরকম মনীষীকেও সেই সময় মানে পালিয়ে বেড়াতে হয়েছিল এবং অপমানিত হয়েছিল, এবং তার গবেষণাগার পুড়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ অপশক্তি, অবিকশিত শক্তি, সীমাবদ্ধ শক্তি, অজ্ঞান শক্তি, এরা চিরকাল পৃথিবীতে ছিল, আছে এবং থাকবে। কিন্তু আমাদের লড়াইটা হচ্ছে, আমরা বেশি দূরে যাব কেন, আমাদের বাংলাদেশে আরজ আলী মাতুব্বরের প্রসঙ্গে তো আনতে পারি। আরজ আলী মাতুব্বর তো জ্ঞানের চিন্তা করেছিলেন, তাই না? একটা নতুন দৃষ্টিভঙ্গির চিন্তা করেছিলেন বা করছেন। আমাদের যদি আমরা ওইভাবে যাই, তাহলে আমরা আরো একটু কাছে চলে আসি, সেটা শাহ আব্দুল করিম। তা শাহ আব্দুল করিম গানের মধ্যে কিন্তু বিজ্ঞান আছে। হ্যাঁ, তো এখন হচ্ছে কি যে সেই আব্দুল করিমকেও তো তার শৈশবে তার গ্রাম থেকে পালিয়ে যেতে হয়েছিল, তাকে বলা হয়েছিল যে গান গাও হারাম। অর্থাৎ যারা বলেছিল তারা হারিয়ে গেছে, কিন্তু আব্দুল করিম সম্রাট হয়ে বেঁচে আছেন আমাদের ভুবনে। তো সমস্যাটা হচ্ছে এরকম, ব্রুনোকে যারা হত্যা করেছিল তারা কোথায়? কিন্তু ব্রুনো কিন্তু বেঁচে আছেন। জন অফ আর্ক, তাকে যে যারা হত্যা, তারা কোথায়? কিংবা ইবনে সিনা, কিংবা ওমর খৈয়াম কে যারা দেশ থেকে দেশান্তরে পালিয়ে যেতে বাধ্য করেছিল, তারা কোথায়? কিন্তু ইতিহাসের আলোকে তারা কিন্তু বেঁচে আছেন এবং তাদের কর্ম বেঁচে আছে, তাই না? তো এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। কিন্তু দুঃখজনক হচ্ছে এই যে আমাদের সমাজ ব্যবস্থাটা একটা লাইনে চলছে, অর্থাৎ যারা পড়ছে তারা শুধু
ধর্মীয় একটা দিকে পড়ছে, তারা বিজ্ঞান ও প্রযুক্তি পড়ছে না, তারা দর্শন পড়ছে না, তারা ইতিহাস পড়ছে না, তারা আত্মজীবনী পড়ছে না, তারা পৃথিবীর মানমন্দিরগুলো দেখছে না, জানতে চাইছে না, জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণা করছে না, তাদের সমুদ্র বিজ্ঞান নিয়ে গবেষণা করছে না, এবং এটা জানতেও চায় না। ফলে কি হচ্ছে, তারা যেটা মনে করে যে আমি এটা পড়ছি এটাই শেষের বাইরে আর কোনো পৃথিবী নাই, মূলত সে অন্ধকূপে থাকে, কিন্তু সেটাও সে জানে না। মুক্ত চিন্তা নিয়ে লেখার জন্য আপনাদেরকে অনেক রকমেরই প্রবলেম ফেস করতে হয়। তো সামাজিক মর্যাদা এবং রাষ্ট্রীয় সুরক্ষা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে কি ধরনের সুনির্দিষ্ট নীতিমালা থাকতে পারে লেখকদের জন্য? সেটা লেখকদের ওইরকম নীতিমালা করে আসলে সবকিছু হয় না। সরকার একটা এই যে লেখকদের সঙ্গে কথা বলবে, শিল্পীদের সঙ্গে কথা বলবে, যারা ছবি আঁকে তাদের সঙ্গে কথা বলবে, যারা গান গায় তাদের সঙ্গে কথা বলবে, যারা সুর করে তাদের সঙ্গে কথা বলবে। সমাজের এইরকম সৃজন কলার সঙ্গে যারা যুক্ত আছেন, শিল্প চিন্তার সঙ্গে যারা যুক্ত আছেন, সমস্ত মানুষের সঙ্গে কথা বলবেন, যোগাযোগ করবেন, আসতে বলবেন, বৈঠক করবেন। বৈঠক করার মধ্য দিয়ে যে বিষয়গুলি উঠে আসবে, যে তখন এখন যদি ধরো যে কখনো ছবি আঁকে নাই, পার্লামেন্টের সদস্য, তাকে যদি আইন করতে দেওয়া হয়, সে তো একটা ছবির আকারটা এই কালারের সঙ্গে ওই কালার মিলালে কি রং হয় এটা তো সে জানে না। আমি একজন কথা সাহিত্যিক, আমি একটা গল্প তোমাকে দেখে আমার ভালো লেগেছে, আমি একটা গল্প লিখবো, সেই অনুভূতি তো ওই আইন প্রণেতার নাই। কেমন? কিংবা এই পুকুরে একটা সুন্দর ঢেউ উঠেছে, একটা পানকৌড়ি ভেসে বেড়াচ্ছে, দেখে আমার একটা সৌন্দর্য তৈরি হয়েছে, আমার চেতনার ভেতরে আমি একটা কবিতা লিখবো। এই কবিতা লিখবার যে ইনথেসিস, সেটা তো তার ভেতরে নাই। তা সে যদি আইন তৈরি করে, সেই আইনটা তো যথার্থ হয়ে উঠবে না। এজন্যে যখন আইন প্রণয়ন করা হবে, যে কোনো বিষয় তাদের সঙ্গে কথা বলা উচিত, তাই না? কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, আমি টেলিভিশন টক শোতে দেখি যে কৃষক নিয়ে কথা হয়, বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষক আলোচনা করে, কিন্তু তারা কিন্তু আলোচনা পর্যন্তই কি সীমাবদ্ধ। হ্যাঁ, তারা একজন কৃষক থাকে না। ধরো প্রাথমিক বিদ্যালয়ের আচার আচরণ নিয়ে তাদের কি পদ্ধতিতে লেখাপড়া শেখানো হবে সে বিষয়ে আলোচনা হয়। ওই একজন কলেজের অধ্যাপক, একজন বিশেষজ্ঞ আসে, কিন্তু ওই প্রাইমারি স্কুলের দুইজন শিক্ষক থাকে না। তারা কি সেই প্রান্তিক পর্যায়ে যে কৃষকদেরকে সাহায্য করে বলে মনে হয় না? মনেই হয় না। এটা সব ড্রয়িং রুম সর্বস্ব কাজগুলি হয়, ওই পর্যন্তই সীমাবদ্ধ। শীততাপ নিয়ন্ত্রিত চমৎকার করে, এখন তো কম্পিউটার, নেট সবকিছু মিলে তারা করে ফেলে। জনগণের কাছে, জনগণের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, তথাকথিত বুদ্ধিজীবীদের, প্রান্তিক মানুষজনের সাথে কোনো সম্পর্ক নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1971 সালে আমি মনে করি বাংলাদেশে এখন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা হচ্ছে কৃষক। কৃষকরা বাঁচিয়ে রাখছে আমাদের সমাজ ব্যবস্থাকে। কেমন? সেই সমাজ ব্যবস্থায় কৃষকদের কি কোনো মূল্য আছে, কোনো দাম আছে? কৃষক, লোকসাহিত্য এরাই তো আমাদের দেশকে বাঁচিয়ে রেখেছে। জেলেদের আমরা যে ভাতটা খাই, যে তরকারিটা খাই, আমরা যে ভাত খাই, তরকারি খাই, মাছ খাই, যারা এগুলো উৎপাদন করে তাদের সঙ্গে কি রাষ্ট্রের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই, সরকারের কোনো সম্পর্ক নাই। কিন্তু এই মানুষগুলো উদয়াস্ত পরিশ্রম করে যাচ্ছে। এখন আমি কথা সাহিত্যিক বলে বা লেখক বলে, নাচের শিল্পী বলে আমি কি এই কথাগুলো বলবো না, চিন্তা করব না, ভাববো না? আমাদের এই বহুমুখিতা খুব দরকার। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, খুব বেদনাদায়ক হচ্ছে যে এই বহুমুখী চিন্তাটা আমাদের ভিতরে ক্রিয়াশীল নয় এবং আমরা করছি না। পারমাণবিক বিষয়টা, এটা নেগেটিভভাবে ব্যবহার করা যায়, মানুষ হত্যা করে, বোমা তৈরি করে। আবার এই পারমাণবিক অণু দিয়ে চিকিৎসা করা যায়, এবং পৃথিবীর কোটি কোটি মানুষের চিকিৎসা হচ্ছে, ক্যান্সার চিকিৎসা হচ্ছে, আরো নানা রকম চিকিৎসা হচ্ছে। প্রশ্ন হচ্ছে আমি কিভাবে ব্যবহার করব।